ছবি ব্যানার্জির লেখা গল্প বাড়ি থেকে পালিয়ে। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অঙ্কে 13 নম্বর পেয়ে স্কুলের মাঠেই সৈকত মাথায় হাত দিয়ে বসে পড়ল। অঙ্ক সাবজেক্টটাই ছোটবেলা থেকে তার কাছে বিভীষিকা। নিচু ক্লাসে তবু 40-50 নম্বর পেত। এবারে সে অন্তত পাস মার্কসটুকু আশা করেছিল। সে ঠিকই করে রেখেছে 11-এ উঠে আর্টস নিয়ে পড়বে। অথচ একই মায়ের পেটের দিদি সোনালি মাধ্যমিকে 98% মার্কস আর অঙ্কে 100 পেয়ে দুর্ধর্ষ রেজাল্ট করে এখন 11-এ পড়ছে। ভবিষ্যতে সে বাবার মতো ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। এখন তার মনে পড়ছে অঙ্ক পরীক্ষার দিন তার অতিরিক্ত হাঁচি পড়া দেখে মা তাকে একটা অ্যালার্জির ট্যাবলেট খেতে দিয়েছিল। পরীক্ষার খাতা হাতে পেয়ে সে প্রায় ঘুমে ঢুলতে ঢুলতে পরীক্ষার খাতায় কী লিখেছিল তার নিজেরই মনে নেই। তার গৃহশিক্ষকের কাছে ওই কোশ্চেন দেখে যা উত্তর লিখেছিল তাতে টিচার বলেছিলেন 70-এর আশেপাশে নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। তার বাবা খুশি না হলেও মুখ গোমড়া করে মেনে নিয়ে বলেছিল ফাইনাল পরীক্ষায় এই নাম্বার যেন 100-র কাছাকাছি থাকে। সৈকতের বাবা সমরেশ বসু একজন নামকরা হার্ট স্পেশালিস্ট। তার দাদু বিধুভূষণ একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। এই রকম নামকরা ব্যাকগ্রাউন্ড পরিবারের ছেলে হয়ে কিনা অঙ্কেতে 13? না, এটা তার বাঘের মতো মেজাজের বাবা আর তাকে অতিরিক্ত আদর দেওয়া দাদুও মেনে নেবে না। আজ তার অতিরিক্ত নিরীহ স্বভাবের দাদুও বাবার মারের হাত থেকে তাকে রক্ষা করতে পারবে না। তার চেয়ে অনেক সহজ উপায় বাড়ি থেকে পালিয়ে যাওয়া। মুর্শিদাবাদ জেলার লালবাগে তার দাদুর করে রাখা একটা বিশাল দোতলা বাড়ি আছে। সেই বাড়ির এখন 12 আনা অংশ প্রায় ধ্বংসাবশেষ অবস্থা। এই বাড়িটা নাকি একটা সময় তার পূর্বপুরুষদের বাসস্থান ছিল। তার দাদু বছর 10 আগে বাড়ির অপেক্ষাকৃত বাসযোগ্য অংশে ওপর নিচে 4খানা ঘর নতুন করে মেরামতি ও রং করিয়ে রেখেছিল। প্রয়োজনীয় আসবাব দিয়ে সাজিয়েও রেখেছিল। বছরে একবার হলেও তারা সপরিবারে পূর্বপুরুষের ভিটেতে এসে কিছুদিন থেকে যায়। সঙ্গে থাকে বাড়ির বিশ্বস্ত পরিচারক বঙ্কু কাকা আর সবসময় সহায়িকা গঙ্গা মাসি। তার বাবার ইচ্ছা বাড়িটার ফেলে না রেখে বিক্রি করে দেওয়া। মা নাকি বহুবার ওই বাড়িতে ভূতের অস্তিত্ব টের পেয়েছে। ভাঙা বাড়ি থেকে মাঝে মাঝেই কাদের যেন হাঁটা চলার শব্দ পাওয়া যায়। কখনো কখনো রান্নার সুগন্ধ নাকে আসে। লোকজনের কাছে বাড়িটা ভূতুরে বাড়ি বলে একটা বদনামও রটে গেছে। বাবার কথায় আর দেরি করলে অত বড় বাড়ির আর কোনো খরিদ্দার পাওয়া কঠিন হয়ে যাবে। তার দাদু আপাত নিরীহ হলেও তার জেদ কঠিন। দাদুর কথায় ওই বাড়ি আমার জীবিত অবস্থায় বিক্রি করব না। আচ্ছা, তুইও কি বৌমার মতো ভূতে বিশ্বাস করিস? আশপাশের বাড়ি থেকে শব্দ আর রান্নার গন্ধ নাকে আসাকে বৌমা এই ভাঙা বাড়ির ভিতর থেকে আসছে বলে মনে করে আর ভাবে ভাঙা বাড়িতে নিশ্চয়ই ভূত রাজত্ব করছে। সমরেশ বলল, আমার বিশ্বাস করা না করায় কিছু যাবে আসবে না বাবা, তবে বাড়িটা ভূতের বাড়ি বলে একবার রটে গেলে অনেক ডালপালা গজিয়ে ছড়িয়ে পড়বে। তখন বাড়িটা জীবনেও আর বিক্রি হবে না। বিধুভূষণ বললেন, তুই ভুল ভাবছিস সমু। ঝানু ব্যবসায়ীরা বা শিক্ষিত মানুষেরা কখনো ভূত প্রেতে বিশ্বাস করে না। আসলে ভূত মানুষের কল্পনা। এই কল্পনার উপর ভর করে ছোট বড় সব লেখকেরা ভৌতিক গল্প উপন্যাস লিখে থাকেন। এই বাড়িটা তো বাড়ি হিসেবে বিক্রি হবে না, জায়গা হিসেবেই বিক্রি হবে। জায়গার দাম দিন দিন আকাশ ছোঁয়া হবে। আমার মৃত্যুর পর তুই কেন, ভবিষ্যতে তো ছেলে মেয়েও বিক্রি করতে পারবে। এখনকার 4 গুণ দামে ওই বাড়ি একদিন বিক্রি হবে। তুই বরং গোটা বাড়ির সীমানা বরাবর একটা পোক্ত পাঁচিল তুলে রাখতে পারিস। কথাটা সমরেশের মনোপুত হলেও এখনও পাঁচিলটা করা হয়নি। সৈকত ঠিক করলো আপাতত ওই বাড়িতে আত্মগোপন করে পরে ভবিষ্যতের প্ল্যান চুকবে। সেই মতো সৈকত তার জমানো কিছু টাকা আর কটা জামা প্যান্ট নিয়ে সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে সোজা স্টেশনে পৌঁছে টিকিট কেটে লালগোলা প্যাসেঞ্জারে উঠে পড়ল। সন্ধ্যা 7টায় বাড়িতে ঢুকতেই খেয়াল করলো তাদের বসবাসের জন্য বাড়ির অংশটা তো তালা বন্ধ। গোটা বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে দাঁড়িয়ে সৈকত মনে মনে ভাবল, ইস, এই বাড়িটার চাবিটা তো বাবার ঘরের টেবিলের ড্রয়ারে থাকে। এটা সে জানত, কারণ এই চাবির গোছে একটা পুতুল দেওয়া রিং ছিল। চাবিটা লুকিয়ে সঙ্গে নেওয়ার প্ল্যান ছিল। তাড়াহুড়োর মধ্যে চাবিটা না নিয়ে এত বড় ভুল করে ফেলল। এখন সে কি করবে? আশেপাশে কারোর বাড়ি গিয়ে নাম পরিচয় দিয়ে একটা রাত কাটিয়ে ফিরে যাবে? সেখানেও তো প্রচুর প্রশ্নের মুখে পড়তে হবে।
এদিকে খিদে আর জল পিপাসায় পেটটা চোঁচো করছে। ট্রেনের কেনা 1 লিটার জল কখন শেষ হয়ে গেছে। আশপাশে কোনো দোকানও নেই। স্ট্রিট লাইটের আলোয় বাড়িটা কেমন রহস্যময় লাগছে। শক্তপোক্ত খিলানের জন্য বাড়িটা পলেস্তরা খসে ইট ঝুরঝুরে হয়ে পড়লো। বাড়িটা কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। কিছু অংশ অবশ্য মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে। সেই জঞ্জালের স্তূপ পেরিয়ে রাস্তার ওই সামান্য আলোতে সৈকত গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎই নজরে এলো একটা ভাঙাচোরা অথচ একটা আস্ত সিঁড়ি সোজা ওপরে উঠে গেছে। আরে, গত বছর এসেও এই সিঁড়িটা তো তার নজরেই পড়েনি। অবশ্য বাড়ির এদিকটাই বুনো জঙ্গলে সাপখোপ থাকতে পারে বলে তাকে আসতেই দেওয়া হতো না। কিন্তু ভাঙা বাড়িটা পুরো ঘুরে দেখার জন্য তার ছোট থেকে একটা তীব্র কৌতূহল ছিল। আর সৌভাগ্যক্রমে সেই সুযোগটা তার হলো। নতুন কিছু আবিষ্কার করার আনন্দে সে খিদে তেষ্টা ভুলে গেল। একটা গাছের ডাল ভেঙে সিঁড়ির আগাছা সরাতে সরাতে সাবধানে পা টিপে টিপে ওপরে একটা মস্ত চাতালে সে উঠে এলো। চাতালের দুপাশে বেশ কটা সারি সারি ঘর। চাতালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চাতালের মধ্যিখানে একটা বড় সাদা পাথরের টেবিল ঘিরে 8টা গদি মোড়া চেয়ারও নজরে পড়ল। কিন্তু দেয়াল হাতড়ে কোনো সুইচ বোর্ড হাতে ঠেকল না। যাকগে, রাতটাই টেবিলে ঘুমিয়ে না হয় কাটিয়ে দেবে। শুধু যদি একটু খাবার জল পাওয়া যেত। কিন্তু দাদু যে বলতো এদিকের অংশটা নাকি একেবারেই লজ্জরে অবস্থা। কই, কোথাও তো সেরকম অবস্থা নেই। জানালা দরজাগুলোও তো আস্ত আছে। বাড়িটা অনেক পুরনো হলেও এখনও তো বেশ মজবুত অবস্থায় আছে। সব ঘরগুলো অবশ্য বন্ধ দেখতে পাচ্ছে। দোতলাটা এত নির্জন আর শুনশান দেখে তার একটু কেমন কেমন লাগলেও ভয় পেল না। ছোটবেলা থেকে সে ভূত ভগবান কোনো কিছুতেই ভয়ও বিশ্বাস করে না। সামনের ঘরটা মনে হলো ভেজানো আছে। খুব হালকা একটু আলোর আভাসও আছে। কৌতূহলবশত দরজাটা ঠেলে ভিতরে ঢুকতেই আরাম কেদারায় বসে থাকা কে যেন বাঁশখাই গলায় বলল, কে রে, রাঘব নাকি? হতচ্ছাড়া, এতক্ষণে তোর আফিং দুধ দেওয়ার সময় হলো? সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেব। সেই কখন বিকেলে বেলের পানা দিয়ে আর উঁকি মারা নামগন্ধটি নেই। সৈকত ভয়ে ভয়ে এগিয়ে এসে বলল, আজ্ঞে, আমি ভুল করে চলে এসেছি। না এসে আমার উপায়ও ছিল না। কিন্তু গোটা বাড়িটা এত অন্ধকার কেন? আচ্ছা, আপনি কি এই দোতলার নতুন ভাড়াটে? ভদ্রলোক গম্ভীর গলায় বললেন, তোকে এত কৈফিয়ত দিতে যাব কেন রে ডেপো ছেলে? এই গোটা বাড়ি আমার। সৈকত বলল, আমার বাবা এই বাড়িটা বিক্রি করে দেওয়ার কথা বলছিল। তাহলে কি আমার দাদু শেষ পর্যন্ত বাড়িটা আপনাকেই বিক্রি করে দিল? আমাদের মেরামতি অংশটুকুও কি বিক্রি করে দিয়েছে? তাই যদি হয় তাহলে আমাদের বাড়িটা তালা বন্ধ কেন? সেসব অনেক কথা। তার আগে বলতো, আমি চলে এসেছি মানেটা কি? তোর নাম পরিচয় কিছু নেই নাকি? নাকি কোনো বদমতলবে এসেছিস? সৈকত বলল, কোনো বদমতলব আমার নেই। আজ রাতে থাকার মতো একটা আস্তানা খুঁজছিলাম। আমাদের বাড়ির চাবিটা আনলে এখানে আসার দরকারই হতো না। আচ্ছা, এই বাড়িতে কি আপনি একলা থাকেন? আর কাউকে তো দেখতে পাচ্ছি না। বৃদ্ধ মানুষটা গমগমে গলায় বলল, একলা থাকবো কেন? অনেকজন মিলেই থাকি। সবাই একতলায় আছে। কিন্তু তোকে এত কৈফিয়ত দিচ্ছি কেন? সৈকত বলল, কৈফিয়ত বলছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। আপনি পছন্দ না করলে করব না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বৃদ্ধ মানুষটা একটা হুঙ্কার দিয়ে বললেন, চলে যাচ্ছি মানে? এখানে এসেছিস তোর ইচ্ছেই, আর চলে যাবি আমার ইচ্ছেই, বুঝেছিস? তোর নাম পরিচয় আগে জানবো, তারপর বিবেচনা করে দেখব। আবারও ভদ্রলোক হাতের লাঠিটা ঠুকে গমগমে গলায় বললেন, কী রে, তোকে একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দিচ্ছিস না যে বড়? বলি, আমিটা কে? বাড়ির করা পাহারা টপকে কীভাবেই বা এখানে এসেছিস? সৈকত মনে মনে ভাবল, তাহলে বাড়ির এই অংশটা কি সারিয়ে বিক্রি করা হয়েছে? সব ঘরগুলোও কি এভাবেই সাজানো? আবার একটা হুঙ্কার, বলছি, আমার কথা কি কানে ঢুকেছে? তোর নাম পরিচয় কি? সৈকত বলল, আমার নাম সৈকত রায়চৌধুরী। শুনেছি এই বাড়িটা আমার দাদুর পূর্বপুরুষের করা। আমরা এই বাড়ির মেরামতি করা একটা অংশে তো মাঝে মাঝেই আসি। সে আমি জানি, জেনেও ঠিক সুবিধে করতে পারছিলাম না। সৈকত বলল, আপনি জানেন? আচ্ছা, আপনারা এই বাড়িটা কবে কিনলেন? কই, আমি তো কিছু জানতে পারিনি।
আর আমি কোনো পাহারা টপকে এখানে আসিনি, মানে কোনো পাহারাদারই আমার চোখে পড়েনি। ভদ্রলোক বললেন, তা তোর দাদুর নামটা কি শুনি? আমার দাদুর নাম বিধুভূষণ রায়চৌধুরী। ভদ্রলোক কিছু না বলে একটা দড়ি ঝোলানো ঘণ্টায় বার কয়েক টান দিতেই একটা পালোয়ান গোছের লোক এসে বলল, এই যে কর্তামশাই, আপনার দুধ আর আফিংয়ের গুলি। বৃদ্ধ মানুষটা এক ধমক দিয়ে বললেন, বলি ঘণ্টা বাজিয়ে ডাকতে হচ্ছে কেন? তোকে না বলেছি তুই সব সময় আমার কাছাকাছি থাকবি? এখনো ঘরে আলো জ্বালাসনি কেন? দেখছিস না ঘরে অতিথি এসেছে? যা আলো জ্বেলে দিয়ে আয়, আর দুধ আর যা এনেছিস সব নিয়ে যা। আজ রাতে আমি খই, দুধ, কলা আর মিষ্টি খাবো। রাঘব বলে লোকটা একটু পরে ঘরে দুটো শেষবাতি দিয়ে বলল, কর্তামশাই, চাতালের ঝাড় লণ্ঠনটা কি জ্বালিয়ে দেব? অবশ্যই দিবি, সব ঘরে ঘরে শেষবাতিও দিবি। আর শৈলকে বল অতিথিকে জল মিষ্টি দিতে। কিছুক্ষণের মধ্যেই একটা গলা পর্যন্ত ঘোমটা টানা বউ একটা রূপোর রেকাবিতে পেল্লাই সাইজের 4টে ছানার সন্দেশ আর নকশা করা রূপোর গ্লাসে 1 গ্লাস জল দিয়ে গেল। ভদ্রলোক বললেন, মুখখানা তো শুকিয়ে আমসি হয়ে গেছে দেখছি। সারাদিন পেটে কিছু পড়েনি বুঝতেই পারছি। চটপট খেয়ে নাও হে ছোকরা। এই মিষ্টি এই তল্লাটে খুঁজলেও পাওয়া যাবে না। এই মিষ্টি আমোদিনী নিজের হাতে বানানো। সৈকত মনে মনে বলল, আমোদিনীটা আবার কে? যাকগে, জিজ্ঞেস করে লাভ নেই। বুড়োটা ভালো মানুষ হলেও বড্ড খেকুটে। একটা মিষ্টি ভেঙে মুখে দিতেই মনে হলো কেমন মোলায়েমভাবে মিষ্টিটা জিভে গলে গেল। সত্যি এই সুস্বাদু মিষ্টি আগে কখনো সে খায়নি। ভদ্রলোক বললেন, খাওয়া শেষ হলে তোর বৃত্তান্তটা কি শুনবো। অবশ্য তোর হাতের পুঁচকে ব্যাগ দেখেই বুঝতে পারছি গুটি কয় জামা প্যান্ট সম্বল করে বাড়ি থেকে ভেগেছিস। জল মিষ্টি খেয়ে সৈকতের ধরে যেন প্রাণ ফিরে এলো। সেই বেলা 10টায় লুচি তরকারি খেয়ে স্কুলে গিয়েছিল। আজ কোনো ক্লাস হবে না জেনে ভেবেছিল বাড়ি ফিরে ভাপা ইলিশ আর ইলিশের তেল কাঁটা ভাজা দিয়ে আয়েশ করে ভাত খাবে। এই ভদ্রলোক বাড়িটা কিনেই থাকুন বা ভাড়াটেই হন, তার আস্তানাটা আজকের জন্য যে আরামদায়ক হবে এ ব্যাপারে সে নিশ্চিত। সারাদিনের অভুক্ত পেটে সুস্বাদু খাবার আর পিপাসার জল পড়তেই সৈকত বেশ চাঙ্গা হয়ে বলল, আচ্ছা, এই বাড়িটার ভেতরটা এত সাজানো গোছানো, কিন্তু বাইরেটা এমন গাছের ছাল বের করা অবস্থা কেন? বাড়িটা কিনেছেনই যদি, তাহলে বাইরেটাও তো মেরামতি করে পলি ফেরাতে পারতেন। ভদ্রলোক দরাজ গলায় হো হো করে হেসে বললেন, ভুজঙ্গভূষণের সেদিন কি আর আছে রে ভাই? হবে কোনো দিন। সৈকত বলল, তাহলে আপনার নাম ভুজঙ্গভূষণ? হ্যাঁ, ওটাই আমার পিতৃদত্ত নাম। এবার তোর ব্যাপারখানা কি বলতো? সৈকত বলল, কেন জানি না আপনাকে আমার খুব আপন বলে মনে হচ্ছে। ভুজঙ্গভূষণ মাথা দুলিয়ে তার ধবধবে সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, হবেই তো, হবেই তো, হবারই তো কথা। সৈকত বলল, কেন বলেন তো? আরে বাবা, মানুষই তো মানুষের আপন হয়। সৈকত বলল, ঠিক বলেছেন, আপনি মানুষটা খুব ভালো। আপনাকে সব কথা বলাই যায়। আপনি ঠিকই ধরেছেন। আমি বাবার মারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আমার বাবা রেগে গেলে একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। আসলে এবার আমি মাধ্যমিকের টেস্টে অঙ্কে 13 পেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, 13 পাওয়ার মতো অতটা গবেট ছেলেও আমি নই। কি থেকে কি যে হয়ে গেল। কাল নির্ঘাত হেডমাস্টার মশাই বাবাকে গার্জেন কল করবেন। তখন আমার অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? ভুজঙ্গভূষণ বললেন, বেশ বুঝতে পারছি, কিন্তু বাঘের বাচ্চা তো বাঘই হয় রে। তুই তো দেখছি একটা নেংটি ইঁদুর হয়েছিস। নেংটি ইঁদুর তো গেরস্তের মারের ভয়ে লুকিয়ে পালিয়ে যায়। তুই সাচ্চা বাঘের বাচ্চা হলে ভুল করার শাস্তিটা মাথা পেতে নিয়ে আগামীতে ভুল সংশোধন করার চেষ্টা করতিস। অবশ্য আমার নাতিটাও ছোটবেলায় অঙ্কে খুব কাঁচা আর ভারী নরম সরম গোছের ছিল। তার জন্য আমার হাতে বিস্তর মারও খেয়েছে। অনঙ্গ মাস্টারই তাকে গড়ে পিঠে একরকম মানুষ করেছিল। অবশ্য বাড়ি থেকে 1-8বার পালিয়ে যাওয়াও ভালো। সৈকত বলল, ভালো? ভালো নয়, আসলে বাড়ি থেকে পালালে আপনজনদের উদ্বিগ্নতা ভালোবাসা কতখানি সেটা টের পাওয়া যায়। আমিও একবার ছোটবেলায় বড় রকমের দুষ্টুমি করে বাবার হাতে মার খেয়ে একটা যাত্রাপালার দলের সঙ্গে পালিয়ে গেছিলাম। পরদিনই সেই যাত্রাপালার অধিকারী নিজে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছিল। তারপর বাবার আদর, মায়ের কান্না, আত্মীয় স্বজনদের ভিড়, সে এক হুলস্থুল কাণ্ড। তুইও ঠিক টের পাবি।
বলেই হঠাৎ ভুজঙ্গভূষণ একটা হাঁক দিলেন। রাঘব আছিস? রাঘব দরজার বাইরে থেকে বলল, আজ্ঞে, বলুন কর্তামশাই। ভুজঙ্গভূষণ বললেন, একবার নিচ থেকে অনঙ্গ মাস্টারকে ডেকে আন দেখি। রাতে খাওয়ার আগে পর্যন্ত একটু আঁক কষে ছোকরাকে একটু শিখিয়ে পড়িয়ে দিয়ে যাক। সৈকত বলল, কিন্তু আমার কাছে বই খাতা কিছু নেই। আরে বাবা, এত বড় ঘরের মেঝে তো আছে, খড়ি দিয়ে ও তোকে এই মেঝেতেই আঁক কষে শিখিয়ে দেবে। আজ রাতেই ও তোর মগজে যেটুকু ঢুকিয়ে দেবে সেটাতেই তোর অঙ্কের ভয় সব গায়েব হয়ে যাবে। সৈকত বলল, শুধু আজকেই? আমি যদি এখানে কদিন থাকতে চাই আপনি থাকতে দেবেন না? সেটা কথা নয়। তুই ভুলে যাচ্ছিস কেন? তুই বাড়ি থেকে না বলে চলে এসেছিস। এখানে আসার খবর এতক্ষণ তোর বাপ ঠাকুরদা পায়নি ভেবেছিস? তোকে এই বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখে তোর বাপ দাদুর পরিচিত কেউ কি যেন বলে মুঠোফোনে জানিয়ে দেয়নি ভেবেছিস? ওরা সকাল 8টা-9টা নাগাদ এলো বলে। যাকগে, ওই দেখ অনঙ্গ মাস্টার এসে গেছে। তুই যা শেখার শিখে নে, আমি ততক্ষণে পাতাল ঘর থেকে তোর জন্য একটা উপহার নিয়ে আসছি। সৈকতের কানে পাতাল ঘর কথাটা খট করে বাজলো, কিন্তু সে কিছু জিজ্ঞেস করতে যেতেই দেখলো একজন শৃঙ্গে চেহারার বৃদ্ধ মানুষ তার সামনে এসে হাজির। ভদ্রলোকের পরনে ধপধপে ধুতি আর গায়ে সাদা একটা ফতুয়া। ইনিই তাহলে অনঙ্গ মাস্টার। সৈকত দেখলো অনঙ্গ মাস্টারের মুখটা কেমন যেন রাগি রাগি। তাকে মনে হয় অসময়ে ডেকে আনাতে মুখ চোখে বিরক্তি যেন ঝরে পড়ছে। ভুজঙ্গভূষণ একটু খেঁকুটে হলেও বেশ সৌম্য সুদর্শন চেহারা। এই বয়সেও ছাদ কাঁপিয়ে হাসতে পারেন। অনঙ্গ মাস্টার একটাও কথা না বলে মেঝেতে উবু হয়ে বসে এক মনে অঙ্ক কষছেন আর তার মুখের দিকে তাকিয়ে দেখছেন। সৈকত শুধু দেখে দেখে বুঝতে পেরে ও শিখতে পেরে ভয়ানক আশ্চর্য হয়ে গেল। এত বছরের মধ্যে তার মনে হলো, আহা, অঙ্ক কি সহজ। ঘন্টা দুয়েক সময় প্রায় ঝড়ের মতো কেটে গেল। ভুজঙ্গভূষণ এসে বললেন, এবার ওঠো হয়ে মাস্টার, ছেলেটাকে এবার খেতে দাও। সৈকত টেবিলে বসে দেখল বিরাট একটা রূপোর থালা ঘিরে রূপোর বাটিতে মাছের কালিয়া থেকে সারি সারি বিভিন্ন পদের তরকারি আর ঘন দুধের পায়েস সাজানো আছে। আর রাঘব বলে লোকটা ঢাউস একটা রং বেরঙের ঝালর দেওয়া পাখা হাতে দাঁড়িয়ে আছে। সৈকত থাকতে না পেরে জিজ্ঞেস করল, আচ্ছা, এই ধরনের পাখা এখন তো কেউ ব্যবহার করে না। এখানে ইলেকট্রনিক আলো পাখা নেই কেন? আপনি তো বেশ বড়লোক মানুষ বলেই মনে হচ্ছে। আমি কখনো রূপোর থালায় ভাত খাইনি। ভুজঙ্গভূষণ বললেন, খাওয়ার সময় এত কথা বলা আমি একদম পছন্দ করি না। তবু বলছি, বিশেষ বিশেষ অতিথির জন্য এই রূপোর সেট বের করা হয়। তুই আজ আমার বিশেষ অতিথি, কিছু বুঝলি? সৈকত বলল, কিন্তু এত খাবার আমি খেতে পারবো না। বিশিষ্ট অতিথিরা কেউ চেটেপুটে খাবার খায় না। তোর যেটুকু ভালো লাগে সেটুকুই খা। সৈকত বলল, আমাকে হাওয়া করার দরকার নেই, আর আমি মোটেও কোনো বিশেষ অতিথি নই। তিথি না মেনে যে আসে তাকেই অতিথি বলে। সে তুই বিশিষ্ট নাই হলি, অতিথি তো বটে। কিছু বুঝলি? আর অতিথিকে হাত পাকায় হাওয়া করা এই বাড়ির রেওয়াজ। সৈকত বলল, বুঝলাম। আপনি কিন্তু বিশেষ অতিথির মতোই আমাকে আজ আপ্যায়ন করলেন। আপনার কথা আমি কখনো ভুলব না। খাওয়া দাওয়ার পর সৈকত বলল, আচ্ছা, তখন আপনি কি যেন উপহার আর পাতাল ঘরের কথা বলছিলেন মনে হলো। এই বাড়িতে কি পাতাল ঘরও আছে? আচ্ছা, পাতাল ঘরে কি আছে? ভুজঙ্গভূষণ বললেন, সে একটা সময় অনেক কিছুই ছিল রে ভাই। এখন এই রূপোর বাক্সটা ছাড়া আর কিছু নেই। আজ তোকে এই রূপোর বাক্সটা আমি উপহার দেব। বাক্সের পিছনে একটা চাবির ফুটো আছে, ওটা দিয়ে বাড়ি গিয়ে বাক্সটা খুলবি। বলেই বললেন, কই গো আমোদিনী, ঘরে এসে চাবির গোছটা আঁচল থেকে খুলে দাও দেখি। আর আমাদের বিশেষ অতিথিকে একবার দেখে চোখ সার্থক করো। সৈকত বলল, আমি ভেবেছিলাম আপনি আমাকে একটা পেন কিংবা ছোট কোনো প্রাচীন মূর্তি উপহার দেবেন। এটা রূপোর হলে এই বাক্সটার দামই তো কয়েক হাজার টাকা হবে। এটার ভেতরে কি আছে? ভুজঙ্গভূষণ বললেন, সেটা না হয় সারপ্রাইজ থাক। আমার কোনো সারপ্রাইজের দরকার নেই। আপনার সঙ্গে তো আমার মোটে ঘন্টার পরিচয়। একজন অনাত্মীয় মানুষের কাছ থেকে এত মূল্যবান উপহার আমি নেবই বা কেন? আমার কিন্তু খুব ঘুম পেয়েছে। আমি কোথায় ঘুমোবো জানলে সুবিধে হতো। ভুজঙ্গভূষণ গমগমে গলায় বললেন, তুই আমার আত্মীয় না অনাত্মীয় সেটা কে ঠিক করবে?
তুই করবি? তুই নিবি না, তোর ঘাড় নেবে। এই লাঠিখানা দেখেছিস? পিঠে দেবো নাকি 2-4 ঘা? আমি রেগে গেলে কিন্তু তোর রয়্যাল বেঙ্গল টাইগার বাপের চেয়েও ভয়ঙ্কর। এতক্ষণ আমোদিনী বলে চওড়া পাড়, সাদা খোলে শাড়ি পরা, টকটকে গায়ের রং, মাথায় সিঁথি ভর্তি সিঁদুর আর চাঁদের মতো কপালে মস্ত টিপ পরা মহিলা বললেন, উপহার কখনো ফিরিয়ে দিতে নেই। তুমি তো প্রাচীন জিনিস পছন্দ করো বলেছিলে। তোমাকে যা উপহার হিসেবে দেওয়া হচ্ছে সেটা বহু প্রাচীন জিনিস। তোমার কাছে ওটা মূল্যবান হলেও আমাদের কাছে ওগুলোর কোনো মূল্য নেই। সৈকত বলল, কেন বলুন তো? মূল্যবান জিনিস তো সবসময়ই মূল্যবান হয়। আমি বুঝতে পারছি না আপনারা এটা নিতে এত জোর করছেন কেন। ভুজঙ্গভূষণ বললেন, এত কৈফিয়ত দেওয়ার কি আছে? বহুদিন পর আজ তোকে বাগে পেয়েছি। বেশি তেঁতরামি না করে এটা ধর। একটা কথা শুধু মনে রাখ, এটা তোরই প্রাপ্য জিনিস। যা এখন আরাম করে ওই পালঙ্কে আরাম করে শুয়ে পড়। তোর ঘুম না আসা পর্যন্ত রাঘব তোকে হাওয়া করবে। আমোদিনী বলে মহিলাটা বললেন, যা বাছা, অনেক রাত হয়েছে, শুয়ে পড়। সৈকত বলল, এটা তো ওনার বিছানা। ভুজঙ্গভূষণ বললেন, আমরা পাশের ঘরে শোবো। যতই হোক, আজ তুই আমাদের বিশেষ অতিথি বলে কথা। সৈকতের ঘুমে চোখ জড়িয়ে আসছিল, তবু মনে মনে ঠিক করলো এই বাক্সটা সে কিছুতেই নেবে না। কাল সবার ঘুম ভাঙার আগেই এখান থেকে সে পালিয়ে যাবে। বিছানায় শোয়া মাত্রই রাঘবের হাত পাকা শীতল বাতাসে সে গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকালে বঙ্কু কাকার ধাক্কায় সৈকতের ঘুমটা ভেঙে গেল। ধড়মড় করে উঠে বসে দেখল একটা ধুলো ভর্তি ফুটি ফাটা মেঝেতে সে শুয়েছিল। মাথার কাছে দাদু, ঠাম্মা, বাবা, মা, দিদি আর বঙ্কু কাকা উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে আছে। দাদু বলল, দাদু ভাই, তুই এই ভাঙা বাড়িতে একা একা কী জন্য এসেছিলিস? বাড়ি শুদ্ধ লোক দুশ্চিন্তায় পাগল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। আরে, এই রূপোর বাক্সটা এখানে এলো কি করে? আর রূপো বাঁধানো লাঠিটাই বা কোথা থেকে এলো? সৈকত অবাক হয়ে চারিদিকে তাকিয়ে বলল, এ কি, আমি এখানে কেন? আমাকে রাতে অনঙ্গ মাস্টার এই মেঝেতে খড়ি দিয়ে কত কঠিন অঙ্ক শেখালেন। আর এখানে আসার পর প্রথমে রূপোর রেকাবিতে করে আমাকে ছানার সন্দেশ দিয়েছিল, রূপোর গ্লাসে জল দিয়েছিল। রাতে রূপোর থালায় কত রকম তরকারি আর মাছ দিয়ে ভাত খেলাম। পায়েসটাও ক্ষীরের মতো খেতে হয়েছিল। তারপর ভুজঙ্গভূষণের পালঙ্কে আমি ঘুমিয়েছিলাম। রাঘব আমাকে হাওয়া করছিল। রাঘব, ভুজঙ্গভূষণ, আমোদিনী এরা সব কোথায় গেল? আর এত সাজানো সুন্দর বাড়িটাই বা কোথায় গেল? এত সব কিছু কি ভোজবাজির মতো উড়ে গেল? আমাদের বাড়িটা চাবি ছিল না বলে কৌতূহলবশত বুনো লতা পাতায় ভর্তি একটা সিঁড়ি দেখতে পেয়ে আমি সিঁড়ি দিয়ে এখানে এসেছিলাম। এখানে ইলেকট্রিক আলো পাকা না থাকলেও শেষবাতি আর চাতালে ঝাড় লণ্ঠন ছিল। সাদা পাথরের খাওয়ার মস্ত টেবিল ছিল। ঝকঝকে করে সাজানো একটা গোটা বাড়ি ছিল। বাবা গর্জে উঠে বলল, হারামজাদা ছেলে, বাড়ি থেকে পালিয়ে এসে গল্প ফাঁদা হচ্ছে। দাদু বলল, তুই থাম দেখি, আমাকে বলতে দে। আচ্ছা দাদু ভাই, এই বাক্সটা তোকে কে দিল? সৈকত বলল, বাক্সটা তো ভুজঙ্গভূষণ এই বাড়ির পাতাল ঘর থেকে এনে আমাকে উপহার দিয়েছেন। আর আমোদিনী বলে বৃদ্ধা মহিলাটা তার আঁচলে বাঁধা রূপোর চাবিটা আমার সামনেই খুলে দিয়েছেন। সব শুনে দাদু বলল, তুই বলছিস কি দাদু ভাই? ওরে, ভুজঙ্গভূষণ আমার দাদুর নাম ছিল, আর আমার ঠাকুরমার নাম ছিল আমোদিনী। রাঘব লেটেল ছিল আমাদের বাড়ির দারোয়ান কাম দাদুর খাস পরিচারক। অনঙ্গ মাস্টার আমাদের বাড়ির গৃহশিক্ষক ছিল। তার কাছে আমি অঙ্কসহ সব বিষয়ই পড়তাম। আমিও অঙ্কে খুব কাঁচা ছিলাম। এই রূপোর চাবির গোছাটা আমার ঠাকুরমার আঁচলে বাঁধা থাকতো, আমার দেখা। আর আমার দাদুর লাঠিটাও আমার খুব চেনা। কি আশ্চর্যের ব্যাপার, সবটা কেমন হুবহু মিলে যাচ্ছে। সৈকতের বাবা বলল, বাবা, তাহলে সত্যি ভূত বলে কিছু আছে বলছো? খবরদার বলছি, আমার দাদু ঠাকুরমাকে ভূত বলে দাগিয়ে দিবি না। আমার তো মনে হচ্ছে এই রূপোর বাক্সটা ন্যায্য উত্তরাধিকারকে দেওয়ার জন্যই আমার দাদু সাঙ্গপাঙ্গদের নিয়ে দেহ ধারণ করে এখানে ছিলেন। বাবা বললেন, তাহলে অশরীরী দেহ ধারণ করাটা তো বিশ্বাস করছো? বিশ্বাস তো কোনো কালেই করতাম না, কিন্তু এত বড় জলজ্যান্ত প্রমাণ হাতে পেয়ে তো অস্বীকার করার আর মুখ নেই রে। তা দাদু ভাই, তুই পালিয়ে আসতে গেলি কেন? সবাইকে যে অঙ্কের জাহাজ হতেই হবে তার কোনো মানে আছে?
আমিও তো সায়েন্স নিয়ে লেখাপড়া করিনি। তুই অঙ্ক নিয়ে না পড়েও ভবিষ্যতে কলেজ বা স্কুলের মাস্টার হবি। সৈকতের দিদি সোনালি এতক্ষণ হাঁ করে সব শুনছিল। সে হঠাৎ বলল, ভাই, তুই সত্যিই এতগুলো ভূত একসঙ্গে দেখেছিস? তোর ভয় করেনি? সৈকত বলল, দূর, ভূত কোথায়, সবাই তো মানুষের মতো দেখতে। আচ্ছা, দাদু সত্যিই এই বাড়িতে পাতাল ঘর ছিল? দাদু বলল, না ভাই, কখনো দেখিনি, আর শুনেছি বলেও তো মনে পড়ছে না। এবার সবাই নিচে চলো দেখি, বাক্সটা খুলে দেখা যাক। বাক্সটা ভারী তো বটেই, সাইজও একটা ছোটোখাটো বড় বাক্সের মতোই। বাবা বলল, তুমি কি ভাবছো বাক্স ভর্তি নবাবী মোহর থাকবে? মোহর থাকবে কিনা জানি না, কিন্তু বাক্সতে তো আমার দাদুর পূর্বপুরুষের গয়না তো অবশ্যই থাকবে। রূপোর চাবি একটার পর একটা লাগাতে লাগাতে বাক্সটা ঠিক খুলে গেল। বাক্স ভর্তি সোনার গয়না দেখে বাবার চোখও কপালে উঠল। ঠাম্মার মা বলল, এখানে যা যা আছে তার সমান উত্তরাধিকার দুই ভাই বোন। সৈকত বলল, দূর, আমার ওসবের কিছু দরকার নেই, আমার শুধু ভুজঙ্গভূষণের লাঠিটা হলেই চলবে। বাবা বলল, এই ডামাডোলে তোর অঙ্কে 13 পাওয়ার ব্যাপারটা আমি ভুলে গেছি ভেবেছিস? মাধ্যমিকের রেজাল্ট যদি এই ছিঁড়ির হয়, তাহলে তোকে কষ্ট করে পালাতে হবে না, আমি ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দেব। কথাটা মাথায় ঢুকিয়ে নে। সৈকত বলল, আমি মাধ্যমিকের দিদির মতো 100-এ 100 না পেলেও 9-এর ঘর পার করব, কথা দিলাম। কিন্তু 11-এ উঠে কিন্তু আমি আর্টস নিয়েই পড়ব। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।